রাষ্ট্রবিজ্ঞানের এই ৪ নম্বর অধ্যায় অর্থাৎ রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতাসমূহ চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি একদম ঠিক বলেছ। সময় নষ্ট না করে পুরো অধ্যায়ের মূল গল্প এবং এমসিকিউ অফ এমসিকিউ স্পেশাল খুঁটিনাটি তথ্যগুলো একবারে ক্লাসের শিক্ষকের মতো সহজ ভাষায় তোমাকে বুঝিয়ে দিচ্ছি। খাতা পেন নিয়ে একদম রেডি হয়ে যাও। পুরো সিনেমার মতো গল্পটা একটানে মাথায় সেট করে নাও। অংশ ১, নতুন রাষ্ট্র নির্মাণ ও ৩টি প্রধান চ্যালেঞ্জ। পর্ব ১, নিয়তির সঙ্গে অভিসার এবং কণ্টকাকীর্ণ মুকুট। ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪-১৫ আগস্ট মধ্যরাতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু গণপরিষদে এক ঐতিহাসিক ভাষণ দেন, যা নিয়তির সঙ্গে অভিসার ভাষণ দেন, ট্রিস্ট উইথ ডেস্টিনি নামে পরিচিত। এই ভাষণে তিনি ভারতের প্রতিটি মানুষের চোখের জল মোছানো এবং দারিদ্র্য, রোগব্যাধি ও অজ্ঞতা দূর করে একটি সমৃদ্ধিশালী, প্রগতিশীল গণতান্ত্রিক ভারত গড়ার শপথ নেন। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। স্বাধীনতা ও দেশভাগের সেই রক্তক্ষয়ী পরিস্থিতির কথা চিন্তা করে মহাত্মা গান্ধী বলেছিলেন যে এই দেশের শাসনভার নেবে সে এক কণ্টকাকীর্ণ মুকুট পরিধান করবে। পর্ব ২, নতুন জাতির সামনে ৩টি প্রধান প্রতিবন্ধকতা চ্যালেঞ্জেস। স্বাধীনতার পর ভারতকে প্রধানত ৩টি মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। ১. দেশকে ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জ, জাতি গঠন। ভারত ছিল মহাদেশের মতো বিশাল এবং বহুমুখী বৈচিত্র্যে ভরা দেশ, ইডিওগ্রাফিক পিরিয়ড। এখানে শত শত ভাষা, ধর্ম ও সংস্কৃতির মানুষ ছিল। এদের সবাইকে একসাথে মিলিয়ে একটি অখণ্ড জাতি গঠন করা ছিল সবচেয়ে বড় কাজ। ২. গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জ। সংবিধান অনুযায়ী সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার এবং মৌলিক অধিকার তো দেওয়া হয়েছিল, কিন্তু ভারতের মতো একটি বিশাল ও অনগ্রসর দেশে বাস্তবে গণতন্ত্রকে সফল ও বিকশিত করা ছিল এক মস্ত বড় প্রতিবন্ধকতা। ৩. সামাজিক কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ। এর উদ্দেশ্য ছিল গোটা সমাজের উন্নয়ন সুনিশ্চিত করা। তার জন্য দরকার ছিল দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণ এবং ধর্মীয় ও সামাজিকভাবে অনগ্রসর সম্প্রদায়ের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা। সরকারের ৩টি বড় পদক্ষেপ। এই সমস্যাগুলো সমাধানের জন্য সরকার ৩টি বড় উদ্যোগ নেয়: সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি যুক্ত করা, অনগ্রসরদের জন্য সংরক্ষণমূলক ব্যবস্থা করা এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা। অংশ ২, ভারত বিভাজন ও তার পরিণাম। পর্ব ৩, দ্বিজাতি তত্ত্ব ও বিভাজন প্রক্রিয়া, প্রসেস অফ পার্টিশন। মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরি প্রচার করেছিলেন, যার মূল কথা ছিল ভারতে হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি, তাই মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান চাই। কংগ্রেসের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামক দুটি জাতিরাষ্ট্রের জন্ম হয়, ইডিওগ্রাফিক পিরিয়ড। দেশভাগের ভিত্তি ছিল ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার নীতি, অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো পাকিস্তানে যাবে আর বাকিটা ভারতে থাকবে। কিন্তু এর ফলে ৪টি বড় সমস্যা দেখা দেয়। কোনো সুনির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল ছিল না। মুসলমানদের জনসংখ্যা ভারতের পূর্বে, বাংলা এবং পশ্চিমে, পাঞ্জাব বেশি ছিল। তাই এই দুই দূরবর্তী অঞ্চল নিয়ে গঠিত হল পাকিস্তান, যা ভারতের বিশাল ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন ছিল। সীমান্ত গান্ধী, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের জনপ্রিয় নেতা খান আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী এই দ্বিজাতি তত্ত্বের ঘোর বিরোধী ছিলেন, কিন্তু তাঁর দাবি উপেক্ষা করে এই অঞ্চলটিকে পাকিস্তানের সাথে যুক্ত করা হয়। বাংলা ও পাঞ্জাবের বিভাজন। এই দুই প্রদেশে অমুসলিমরাও প্রচুর সংখ্যায় থাকায় জেলাস্তরে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা মেপে প্রদেশ দুটোকে কেটে দুভাগ করা হয়, যা গভীর সংকটের জন্ম দেয়। সংখ্যালঘু সমস্যা। দেশভাগ চূড়ান্ত হতেই কোটি কোটি হিন্দু ও শিখ পাকিস্তানে এবং মুসলিমরা ভারতে আটকে পড়ে, যারা রাতারাতি নিজেদের বাসভূমিতে অনাকাঙ্ক্ষিত বিদেশী হয়ে যায় এবং চরম হিংসার শিকার হয়। পর্ব ৪, দেশভাগের ভয়াবহ পরিণাম বা প্রভাব। পণ্ডিত সর্বপল্লী রাধাকৃষ্ণন দেশভাগের সেই সংকটময় সময়কে বিষণ্ণ প্রভাব এবং ভবানী সেনগুপ্ত একে ওয়ার্লপুল অফ কন্ট্রাডিকশন, বিরোধের ঘূর্ণাবর্ত বলে আখ্যায়িত করেছেন। এর কুফলগুলো ছিল: ১. সাম্প্রদায়িক দাঙ্গা। হিন্দু, শিখ ও মুসলিমদের মধ্যে নৃশংসতম দাঙ্গা, লুণ্ঠন ও নারী নির্যাতন অবাধে চলতে থাকে। অমৃতসর, কলকাতা এবং লাহোর শহরগুলো সাম্প্রদায়িক এলাকায় পরিণত হয় এবং প্রায় ৫ থেকে ১০ লাখ মানুষের মৃত্যু হয়। ২. উদ্বাস্তু সমস্যা, রেফিউজি প্রবলেম।
প্রায় ৮০ লক্ষ মানুষ সীমান্ত অতিক্রম করতে বাধ্য হয়। পূর্ব পাকিস্তান থেকে লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরায় চলে আসে, যা পশ্চিমবঙ্গের অর্থনীতি ও রাজনীতিতে প্রবল চাপ সৃষ্টি করে। ৩. নারী নির্যাতন ও অর্থনৈতিক ক্ষতি। হাজার হাজার মহিলাকে অপহরণ, ধর্ষণ ও জোরপূর্বক ধর্মান্তর করা হয়। দেশের কলকারখানা ও কাঁচামালের যোগান আলাদা হয়ে যাওয়ায় তীব্র অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব দেখা দেয়। এমনকি সরকারি টেবিল চেয়ার, টাইপরাইটার এবং রেল কর্মচারীদের পর্যন্ত ভাগ করা হয়েছিল। ৪. খাদ্য সংকট। স্বাধীনতার পর তীব্র খাদ্য সংকট দেখা দেওয়ায় ১৯ ট্র্যাকের ৪৯ সালে সরকার খাদ্য স্বয়ম্ভর হওয়ার সংকল্প নেয় এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপর বিশেষ গুরুত্ব দেয়। অংশ ৩. স্বাধীনোত্তরকালে গান্ধীজি ও নেহেরুর ভূমিকা। পর্ব ৫. গান্ধীজির দাঙ্গা প্রশমন ও আত্মবিসর্জন। স্বাধীনতার আনন্দের দিনে যখন পুরো দেশ উৎসবে মেতেছিল, তখন মহাত্মা গান্ধী নোয়াখালী ও কলকাতায় দাঙ্গা দমনে ব্যস্ত ছিলেন। তিনি ১৯৪৮ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কলকাতায় ও দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে এবং পাকিস্তানকে তার দেশভাগের প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার দাবিতে আমরণ অনশন শুরু করেন। এর ফলে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও হিন্দু মুসলিম উভয় পক্ষের চরমপন্থীরা গান্ধীজির ওপর ক্ষিপ্ত ছিল। অবশেষে ১৯৪৮ খ্রিস্টাব্দে ৩০ জানুয়ারি নাথুরাম গডসে দিল্লির এক প্রার্থনা সভায় গান্ধীজিকে গুলি করে হত্যা করে। ইডিওগ্রাফিক পিরিয়ড। গান্ধীজির মৃত্যুতে শোকাহত জওহরলাল নেহেরু রেডিওতে দেশবাসীর উদ্দেশ্যে বলেন, দ্য লাইট হ্যাজ গন আউট অফ আর লাইভস, আমাদের জীবন থেকে আলো চলে গেছে। পর্ব ৬. নেহেরুর পুনর্বাসনের যুগ ও দিল্লি চুক্তি। উদ্বাস্তু সমস্যার ভয়াবহতা বুঝে নেহেরু স্বাধীনতার পরবর্তী প্রথম ৫ বছর ১-৯-৪-৭-১-৯-৫-২ ছিন্নমূল মানুষদের পুনর্বাসনের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। এই কারণে এই সময়কে পুনর্বাসনের যুগ, ইয়ার্স অফ রিহ্যাবিলিটেশন বলা হয়। নেহেরু লিয়াকত চুক্তি। দিল্লি চুক্তি ৮ই এপ্রিল ১৯৫০ ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে স্থির হয়েছিল উভয় দেশই নিজ নিজ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব নেবে এবং কেউ শরণার্থী হতে চাইলে তাকে সাহায্য করা হবে। অংশ ৪. দেশীয় রাজ্যসমূহের সংযুক্তিকরণ, ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস। পর্ব ৭. লর্ড মাউন্টব্যাটেনের ৩টি বিকল্প এবং প্যাটেলের পরিকল্পনা। ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী দেশীয় রাজ্যগুলির ওপর থেকে ব্রিটিশদের সার্বভৌমত্ব শেষ হয়ে যায় এবং রাজাদের সামনে ৩টি বিকল্প দেওয়া হয়। ১. ভারতে যোগ দেওয়া, ২. পাকিস্তানে যোগ দেওয়া, অথবা ৩. স্বাধীন থাকা। এর ফলে ভারত টুকরো টুকরো হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এই কঠিন সময়ে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল তাঁর বিচক্ষণতা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ভারতের ভৌগোলিক সীমানার ভেতরের ৫৫২টি দেশীয় রাজ্যের মধ্যে ৫৪৯টি রাজ্যকে ১৫ই আগস্টের আগেই ভারতে যুক্ত করে নেন। এই অসামান্য অবদানের জন্য সর্দার প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয়। ভারতের ৪ শ্রেণীর রাজ্য। ১৯৫০ সালের প্রথম তফসিল। প্যাটেলের পরিকল্পনায় ভারতের ভূখণ্ডকে ৪টি ভাগে ভাগ করা হয়েছিল। ক. শ্রেণীভুক্ত রাজ্য। ব্রিটিশ ভারতের গভর্নর শাসিত ৯টি প্রদেশ, যেমন পশ্চিমবঙ্গ, অসম, বিহার, বোম্বে ইত্যাদি। এর প্রধান ছিলেন রাজ্যপাল। খ. শ্রেণীভুক্ত রাজ্য। ছোট ছোট রাজ্য মিলিয়ে তৈরি ৮টি দেশীয় নৃপতি শাসিত রাজ্যসংঘ, যেমন হায়দ্রাবাদ, মহীশূর, জম্মু কাশ্মীর, রাজস্থান, ট্রাভাঙ্কোর, কোচিন ইত্যাদি। গ. শ্রেণীভুক্ত রাজ্য। চিফ কমিশনার শাসিত ছোট ১০টি কেন্দ্রশাসিত অঞ্চল, যেমন ত্রিপুরা, মণিপুর, দিল্লি, হিমাচল প্রদেশ ইত্যাদি। ঘ. শ্রেণীভুক্ত রাজ্য। সম্পূর্ণ কেন্দ্রীয় নিয়ন্ত্রণে থাকা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পর্ব ৮. ৩টি জটিল রাজ্যের ভারতভুক্তি, কাশ্মীর, হায়দ্রাবাদ ও জুনাগড়। ১. জম্মু কাশ্মীরের ভারতভুক্তি। ২৬শে অক্টোবর ১৯৪৭ কাশ্মীরের রাজা ছিলেন হিন্দু মহারাজা হরি সিং, কিন্তু অধিকাংশ প্রজা ছিলেন মুসলিম। হরি সিং স্বাধীন থাকতে চাওয়ায় দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু ২২শে অক্টোবর ১৯৪৭ তারিখে পাকিস্তানের মদতপুষ্ট উপজাতি জঙ্গিরা কাশ্মীর আক্রমণ করে বারামুলা ও উরি দখল করে নেয়। উপায় না দেখে মহারাজা হরি সিং ভারতের কাছে সামরিক সাহায্য চান এবং ২৬শে অক্টোবর ১৯৪৭ তারিখে অন্তর্ভুক্তি চুক্তি,
ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনতে স্বাক্ষর করেন। ভারতীয় সেনাবাহিনী বিমানপথে গিয়ে কাশ্মীরকে রক্ষা করে অপারেশন ভিশন। ১৯৪৮ সালের ১ জানুয়ারি নেহেরু এই সমস্যা সম্মিলিত জাতিপুঞ্জে ইউএন নিয়ে যান এবং ১৯৪৯ সালের ১ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষিত হয়। কাশ্মীরের যে অংশ পাকিস্তানের দখলে থেকে যায় তাকে পাক অধিকৃত কাশ্মীর পিওকে বলা হয়। ২০১৯ সালের ৩১ অক্টোবর জম্মু কাশ্মীর পুনর্গঠন আইনের মাধ্যমে ৩৭০ নং ধারা বাতিল করে একে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। ২. হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্ভুক্তি অপারেশন পোলো ১৯৪৮। হায়দ্রাবাদের শাসক নিজাম মীর ওসমান আলী খান ভারতে যোগ না দিয়ে স্বাধীন থাকতে চেয়েছিলেন এবং পাকিস্তানের থেকে ২০ কোটি টাকা ঋণ নিয়ে অস্ত্র আনাচ্ছিলেন। তাঁর মদতে কাশিম রেজভিরও নেতৃত্বে রাজাকার নামে এক উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র বাহিনী গড়ে ওঠে, যারা সাধারণ হিন্দুদের ওপর চরম অত্যাচার ও দাঙ্গা শুরু করে। অবশেষে সর্দার প্যাটেলের নির্দেশে ১৩ সেপ্টেম্বর ১৯৪৮ তারিখে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে পুলিশি পদক্ষেপ শুরু করে, যা অপারেশন পোলো নামে পরিচিত। মাত্র ১০৮ ঘণ্টার মধ্যে ১৭ সেপ্টেম্বর নিজামের বাহিনী আত্মসমর্পণ করে এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। ৩. জুনাগড় রাজ্যের ভারতভুক্তি গণভোট ১৯৪৮। কাথিয়াওয়াড়ের এই রাজ্যের মুসলিম নবাব পাকিস্তানে যোগ দেওয়ার চুক্তি করলেও সেখানকার ৮০% হিন্দু প্রজা বিদ্রোহ ঘোষণা করে এবং আরজি হুকুমত নামে সামালদাস গান্ধীর নেতৃত্বে এক প্রাদেশিক সরকার গড়ে তোলে। নবাব সপরিবারে পাকিস্তানে পালিয়ে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল সেখানে সেনা পাঠান। অবশেষে ১৯৪৮ খ্রিস্টাব্দের ২০ ফেব্রুয়ারি জুনাগড়ে গণভোট প্লেবিসাইট অনুষ্ঠিত হয় এবং বিপুল জনমতের ভিত্তিতে জুনাগড় ভারতের সাথে সংযুক্ত হয়। অংশ ৫ রাজ্যগুলির ভাষাভিত্তিক পুনর্গঠন লিঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন। পর্ব ৯ পট্টি শ্রীরামালুর আমরণ অনশন ও অন্ধ্রপ্রদেশের জন্ম ১৯৫৩। স্বাধীনতার পর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবি ওঠে। ১৯৪৮ সালে গঠিত এস.কে. দর কমিশন এবং নেহেরু প্যাটেল সীতারামাইয়ার জেভিপি কমিটি জাতীয় ঐক্যের স্বার্থে ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে। এর প্রতিবাদে মাদ্রাজ থেকে তেলুগু ভাষাভাষীদের জন্য আলাদা অন্ধ্রপ্রদেশ রাজ্যের দাবিতে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী পট্টি শ্রীরামালু ১৯৫২ সালের ১৯ অক্টোবর আমরণ অনশন শুরু করেন। টানা ৫৮ দিন অনশনের পর ১৫ ডিসেম্বর তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর দক্ষিণ ভারতে মারাত্মক দাঙ্গা ও গণ আন্দোলন শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে জওহরলাল নেহেরু ১৯৫৩ সালের ১ অক্টোবর ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ গঠন করেন। পর্ব ১০ রাজ্য পুনর্গঠন কমিশন এসআরসি ১৯৫৩ ও রাজ্য পুনর্গঠন আইন ১৯৫৬। ভারতের সমস্ত রাজ্যের সীমানা নতুন করে নির্ধারণের জন্য ১৯৫৩ সালে নেহেরু সরকার রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে। এর সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ফজল আলী এবং অন্য ২ সদস্য ছিলেন হৃদয়নাথ কুঞ্জরু ও কে এম পানিক্কর। কমিশনের সুপারিশ ১৯৫৫। ১৯৫৫ সালে জমা দেওয়া রিপোর্টে কমিশন ৪ শ্রেণীর রাজ্যের ক, খ, গ, ঘ অবলুপ্তি ঘটানোর এবং ভাষার ভিত্তিতে সীমানা নির্ধারণ করার সুপারিশ করে। রাজ্য পুনর্গঠন আইন ১৯৫৬। এই আইন অনুযায়ী ১৯৫৬ সালের ১ নভেম্বর ভারতের পুরনো রাজ্য তুলে দিয়ে সমগ্র ভারতের জন্য ১৪টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। মনে রাখবে, পরবর্তীতে ১৯৬০ সালে বোম্বে ভেঙে তৈরি হয় গুজরাট ও মহারাষ্ট্র এবং ১৯৬৬ সালে পাঞ্জাব ভেঙে গঠিত হয় হরিয়ানা। এই ৪ নম্বর অধ্যায়ের সুপার এমসিকিউ বুলেটস পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি। ১. নেহেরুর নিয়তির সঙ্গে অভিসার ভাষণ কবে প্রদত্ত হয়েছিল? এর থেকে বড় ১৯৪৭ সালের ১৪-১৫ আগস্ট মধ্যরাতে। ২. দ্বিজাতি তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন? এর থেকে বড় মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ। ৩. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? এর থেকে বড় খান আব্দুল গফ্ফর খান। ৪. গান্ধীজি কত তারিখে এবং কার গুলিতে নিহত হন? এর থেকে বড় ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নাথুরাম গডসের গুলিতে। ৫. নেহেরু লিয়াকত চুক্তি দিল্লি চুক্তি কত সালে হয়? এর থেকে বড় ১৯৫০ সালের ৮ এপ্রিল।
6. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলের আসল নাম কী ছিল? এর থেকে বড় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বা অন্তর্ভুক্তি চুক্তি। 7. হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য কোন সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল? এর থেকে বড় অপারেশন পোলো 1948। 8. ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি এবং এটি কবে তৈরি হয়? এর থেকে বড় অন্ধ্রপ্রদেশ 1 অক্টোবর 1953। 9. রাজ্য পুনর্গঠন কমিশনের এসআরসি সভাপতি কে ছিলেন? এর থেকে বড় বিচারপতি ফজল আলী। 10. 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ভারতে কটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছিল? এর থেকে বড় 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল।